গণিত স্বাভাবিকভাবেই আমাদের সবার কাছে একটু ভীতির সাবজেক্ট। গণিত নামটা শুনলেই কেমন জানি ভয় ভয় লাগে। ছোটবেলায় শিশুদের যেমন রূপকথার ভূত দেখিয়ে ভয় পাওয়ানো হয়তো, স্কুলে উঠে তেমন গণিত দিয়ে ভয় পাওয়ানো হয়, তাই না? তো এই গণিত নিয়ে গল্প করার জন্য আমরা আজকে, তোমরা দেখতেই পাচ্ছ, চমৎকার একজন মানুষকে নিয়ে এসেছি, যিনি বুয়েট সিভিল 97 ব্যাচ। এরপরে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করেন। তারপরে প্রায় 25 বছরের বেশি সময় ধরে গণিতের প্রতি ভালোবাসা লালন করে আসছেন এবং তার জীবনের কিছু অদ্ভুত ইন্টারেস্টিং স্মৃতি আছে যেগুলো সাধারণত আমাদের অ্যাজ ইউজুয়াল বাংলাদেশিদের ভিতরে থাকে না। তো সেই মেধাবী মানুষ মোহাম্মদ মনির আল ইসলাম স্যারের সাথে আজকে আমাদের ছোট্ট অনুষ্ঠান। স্যারকে পেয়ে আমরা খুবই খুশি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের এই ছোট্ট প্রোগ্রামে আসার জন্য। আমরা যেহেতু আমাদের স্যার হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স থেকে MBA করেছেন, তো আমিও বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ফিন্যান্স থেকে MBA করছি, তো সেই হিসেবে আমি সিনিয়র ভাই হিসেবে সম্বোধন করতে পারি। জি অবশ্যই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে যদি একটু আপনার শৈশব নিয়ে জানতে চাই। শৈশবটা আমার আসলে বুঝজ্ঞান হয়েছে লিবিয়াতে। আমার বাবা লিবিয়ায় থাকতেন। লিবিয়াতে আমি গিয়েছি 1.5 বছর বয়স যখন আমার, তখন আমি বলতে পারি না। তো মা বলে যে আমি এয়ারপোর্টে লিবিয়াতে নেমে এয়ারপোর্টে নাকি বাবাকে চিনতে পেরেছিলাম। আচ্ছা। তো চিনতে পেরেছিলাম বাবাকে। আমি বাবার দিকে নাকি খুব কঠোর দৃষ্টিতে তাকিয়েছিলাম যে কেন, মানে তুমি নাই কেন, কোথায় ছিলা? তো শেষ পর্যন্ত নাকি আমি এটা জিজ্ঞেসও করেছিলাম যে তুমি কোথায় গেছিলা, অস্পষ্টভাবে এটা নাকি আমি জিজ্ঞেস করেছিলাম। সেখানে বড় হয়েছি। সেখান থেকে যখন বাংলাদেশে আসি তখন আমার বয়স 11 বছর। মানে 11 বছর থেকে বাংলাদেশের এডুকেশনের সাথে আপনি 11 বছর সময়ে এসে বাংলাদেশ এডুকেশন আমি জয়েন করি। আমার কিন্তু বলে রাখি সবাইকে অফ দ্য রেকর্ড, সেটা হচ্ছে যে আসলে অফ দ্য রেকর্ড না, এখন তো অন দ্য রেকর্ডই হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার কিন্তু ক্লাস 5 পর্যন্ত কোনো একাডেমিক শিক্ষা ছিল না। বাবার কাছে অঙ্ক আর ইংরেজিটা শিখতাম। এই বাবার হাতেই হাতে খড়ি ম্যাথটা। 101 লিখতে বললে 1001 লিখে বসে থাকতাম, কারণ 1000-এর লাস্টের 1-এর আগে একটা 100 আছে, আর পরে একটা 1 লিখলে 101 হবে। তো বাবা বলতো হায় রে আমার ছেলে কি হবে আল্লাহ জানে। তো সেই মানুষটা আজকে লক্ষ লক্ষ মানুষকে গণিত শেখাচ্ছেন, পড়াচ্ছেন, এবং লক্ষ লক্ষ মানুষের ভিতরে গণিতের ভালোবাসা তৈরি হচ্ছে আর কি তার পড়ানোর মধ্য দিয়ে। তো আমরা প্রথমে একটু আমাদের মোটামুটি গড়পড়তা প্রশ্নেই চলে যাই, তারপরে এক্সাইটিং কিছু ব্যাপার আছে। ওকে, নো প্রবলেম। তো ভাই, আমাদের দেশে ইন জেনারেলি আমি প্রোগ্রামটা শুরুই করলাম গণিত ভয় দিয়ে। আচ্ছা, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা, এটা আমরা মোটামুটি জানি। হ্যাঁ। তো আমাদের এই গণিত ভীতিটা নিয়ে যদি কিছু বলতেন, কেন এই ভীতি? গণিতের ভীতি কয়েকটা জায়গা থেকে উৎপত্তি হয়। একটা জায়গা হচ্ছে, আমাকে যদি কেউ বলে যে ঠিক আছে আমি আপনাকে 100 টাকা দিলাম, তো আমাকে ওই 10 টাকা দামের ওই জিনিসটা আমাকে দেন, বাকি টাকা ফেরত দেন। আমি কিন্তু খুব সহজেই বলে দিই যে ঠিক আছে 100 টাকা দিয়েছেন, এই জিনিসের দাম 10 টাকা, 90 টাকা ফেরত নেন, দিয়ে দিই। তখন কিন্তু আমাদের কোনো ভীতি থাকে না। আসলে গণিতে কোনো ভীতি নাই, ভীতি আছে এক্সামে। এক্স্যাক্টলি, আমার কাছে যেটা মনে হয় এক্সামে। সো তুমিও ইঞ্জিনিয়ার, বোঝো এটাই সত্য যে আমাদের এক্সামে ভীতি আছে। এক্সামে আসলে কোনো ভীতি নেই। যদি আরেকটু টার্সিয়ারি লেভেলে যায়, ভীতিটা হচ্ছে আমাদের গার্ডিয়ানরা সৃষ্টি করছে। এখন টু বি অনেস্ট, এটা আমি সবাইকে বলবো যে গার্ডিয়ানরা কেউ এই ভীতিটা সৃষ্টি করবেন না আপনারা, যে তুমি কেন ম্যাথে কম পেয়েছো, তুমি কেন ম্যাথ পারো না, তুমি তো ম্যাথ কিছু বুঝো না। ম্যাথ বুঝেন এরকম মানুষ আছে নাকি পৃথিবীতে? আমি যদি প্রশ্ন করি তোমাকে যে ম্যাথ বুঝেন এরকম কোনো মানুষ আছে? পাগলও তো ম্যাথ বুঝে যে 2টা 10 টাকার নোটে 20 টাকা হয়। তাহলে ম্যাথ বুঝেন, এটা ম্যাথ তো না বোঝার মতো কিছু নাই। আর ম্যাথে আমি সবসময় বলি যে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আর একটা যোগ চিহ্ন, এর বাইরে গণিতে আসলে কিছু নাই। কেউ যদি কিছু দেখাতে পারে তাহলে আমি সেটা শিখবো তার কাছ থেকে। এটা আমার শেখার বাকি আছে। আমি জানি যে এই 10টা জিনিস, এই 11টা জিনিসই আছে, 0 থেকে 9, আর হচ্ছে একটা যোগ চিহ্ন, আর কিচ্ছু নয় গণিতের ভিতরে। সো এটা না বোঝার মতো কোনো কিছু না, শুধু তাদের ধারণা যে তারা গণিত বুঝে না, বা পরীক্ষা আসলে কেমন যেন গুলায় যায়, বা কেমন যেন উলটপালট হয়ে যায়। এটা আমি সাপোর্ট করি না, যে
তারা ধারণা করে যে তারা বোঝে না, এই জন্যই তারা বোঝে না। এক্স্যাক্টলি, মানে জিনিসটা আসলে আমাদের মাইন্ডে, আর কিছুই না। একদম মনের বাগে আগে খায়, বনের বাগে খায় না, কোনোদিনই খায় না, মনের বাগে আগে খেয়ে ফেলে। আচ্ছা, তো এই যে আপনি বললেন নাম্বার কম পাওয়া থেকে ভীতির তৈরি, তো এই ব্যাপারে আমাদের স্যারের কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প আছে। গল্পটা আমি জিজ্ঞাসা না করি, আপনিই বলেন, এটা সবচেয়ে ভালো হয় আর কি। এটা সব জায়গাতেই বলি, আরও বিভিন্ন জায়গায় বলেছি এটা। সেটা হচ্ছে, আমি তখন 7ম শ্রেণীর স্টুডেন্ট, 7ম শ্রেণীতে উঠেছি, 6-এ পাস করে 7ম শ্রেণীতে উঠেছি। তো ক্লাস 6-এ অবশ্য ফার্স্ট হয়েছি আবার, সব প্রায় 110-12 জন স্টুডেন্টের ভিতরে আমি ফার্স্ট। তো উঠলাম 6-এ 7-এ উঠলাম, খুবই একটা ভাবভুব আছে আর কি, যে ফার্স্ট তো হয়েছি আর কি। তো এই তো যাই হোক, যদিও ভাব নিতে খুব একটা পারতাম না, তখনও পারতাম না, এখনও পারি না, এটা একটা ব্যাড হ্যাবিট। এনিওয়ে, তো যাই হোক, ওঠার পরে ছিল রমজান মাস, আমার মনে আছে রমজান মাস। রমজান মাসের পরে পরীক্ষা। রমজান মাসের আগে রমজান মাসটা পুরোটাই বন্ধ থাকতো আমাদের সময়, পুরাই ছুটি। তো রমজান মাসের আগে ছুটি দিল, ক্লাস 2-1 দিন ক্লাস হলো, ক্লাস হওয়ার পরে রমজান মাসে ছুটি দিল। ছুটি দেওয়ার পরে এরপর পরীক্ষা চলে আসলো। তো পরীক্ষা দিতে গেছি, সব সাবজেক্ট তো কিছু না কিছু পারা যায়, বাংলা তো সবাই পারে, ইংলিশও কিছু পারে না রে আর কি। তো 2-1 লাইন তো পারাই যায়, আগের ক্লাস পড়লে। তো ম্যাথও তো কিছু পারা যাওয়া উচিত। ম্যাথ পরীক্ষা দিয়েছি, ম্যাথ পরীক্ষা দিয়ে দেখি যে হচ্ছে কত পেয়েছি অনুমান করাটা খুব মুশকিল, তো বলেই দেই, এটা 4 পেলাম 50-এর মধ্যে। 50-এর মধ্যে 50-এর মধ্যে 4 পেলাম। তো অবশ্য হাইয়েস্ট ছিল, হাইয়েস্ট বলে রাখি, মানে এটাই ক্লাসে, এটাই হাইয়েস্ট। 110 জন প্রায় স্টুডেন্ট, তাদের ভিতরে এটা হাইয়েস্ট ছিল। 2টা সেকশন ছিল আমার মনে আছে, সো এটা হাইয়েস্ট ছিল। তো সেইটা ভালো অভিজ্ঞতা না, অভিজ্ঞতাটা ভালো হচ্ছে এই জায়গায়, বা অভিজ্ঞতাটা হচ্ছে আরও মজার হয়েছে যখন সুকুমার স্যার, একজন স্যার ছিলেন, উনি কিন্তু ক্লাস 7-এর 8-এর ক্লাস নিতেন না, উনি 9-10-এর ক্লাস নিতেন, স্যার ম্যাথের। তো স্যার কেন জানি না ওই দিন সবাইকে ডেকে, যখন জানছেন যে 7-এর সবাই ফেল, এবং শুধু তাই না 4 হাইয়েস্ট, 4 হাইয়েস্ট, এটা যখন জানছেন, তখন উনি কারো কথা না শুনে পুরা 2 সেকশনকে একসাথে মাঠের মধ্যে ডেকে নীল ডাউন করে, নীল ডাউন তো বোঝো মনে হয়, আপনারাও বোঝেন, নীল ডাউন করে ডেকে হচ্ছে সবাইকে নীল ডাউন করে দপ্তরি আঙ্কেলকে বললো যে তুমি গিয়ে এই ব্যাট পেড়ে নিয়ে আসো। তো এতগুলো ব্যাট পেড়ে নিয়ে আসছিল, এতগুলো। তো ব্যাট পেড়ে নিয়ে এসে ব্যাটগুলো প্রায় সবগুলোই ভেঙে ফেলেছিল, অবশ্য আমার একার পিঠে না, এটা তাহলে তো আবার এই পর্যন্ত আসতাম না। তো যাই হোক, তো এক এক করে শুরু করলো, সিরিয়ালি বসালো, বসিয়ে এক এক করে মারছে। তো আমি ঠিক মাঝখানের দিকে ছিলাম, তো একটা করে বাড়ি মারছে, আর সবাই ও বাবা ও মা বলে ছিটকে চলে যাচ্ছে। আমি স্যারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, এবং স্যারের ঈশ্বর স্যারের মঙ্গল করুক, এই প্রার্থনা নিয়ে বলছি। স্যার হয়তো সেদিন মেরেছে, বা সেই সব কারণেই হয়তো আজকে আমরা ভালো জায়গায় এসেছি। স্যারের জন্য পূর্ণ প্রার্থনা, আপনাদের কাছেও প্রার্থনা চাই স্যারের জন্য। আচ্ছা, যাই হোক, তো স্যার যেটা করছিলেন সেটা হলো একটা করে বাড়ি মারছিলেন পিঠের মধ্যে, কান ধরে নীল ডাউন। তো নীল ডাউনের পরে হাঁটুর উপরে বসে আছি, রোদ, চড়া রোদ, আমার মনে আছে, আর পিছনে একটা করে বাড়ি মারছে। তো সব ছিটকে ও বাবা চলে যাচ্ছে। তো আমি একটু আশায় আছি যে হয়তো স্যার আমাকে বাড়িটা মারবেন না, কেন হাইয়েস্ট পেয়েছি, রাইট, এক্স্যাক্টলি, হাইয়েস্ট পেয়েছি। তো আসলেন যখন স্যার আমার কাছে, তখন স্যারকে বললাম যে স্যার আসছে, আগের জনকে মারলো, ব্যাট তুলতেছে, ওই সময় আমি বলছি যে স্যার আমি কিন্তু হাইয়েস্ট পাইছি। হাইয়েস্ট কত পাইছিস? স্যার কিন্তু জানে যে আমি 4 পাইছি, 4 হাইয়েস্ট, এটা জানে কিন্তু স্যার, পরে জানছি এটা। তো হাইয়েস্ট কত পাইছিস? আমি বললাম 4 বলে যে 2টা দিল, একটা দিল তো দিয়ে আমি পড়ে গেছি আর কি, আমি পড়ে গেছি। ওরা তো ছিটকে চলে গেছে, একটু সবল ছিল, আমি পদে অতটা সবল ছিলাম না, আমি একটু পড়ে গেছি আর কি, মানে ছিটকে যাবো যে হামাগুড়ির মতো দিয়ে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করছে। ওই সময় আরেকটা কোষে বসায় দিল, মানে যোগ চিহ্নের মতো 2টা বসলো, ক্রস, একটা লম্বালম্বি পিঠের দিকে, আরেকটা এইভাবে বসায় দিল। তো বসায় দেওয়ার তারপরে আমি তো ছিটকে চলে গেছি। তো পরে গিয়ে আমার রাগটা ঠান্ডা হয়ে গেছে, মানে রাগটা মানে কি, দুঃখটা আর কি, দুঃখটা কমে গেছে। কেন? স্যারের উপর তো রাগ করা যায় না আসলে। তো দুঃখটা ঠান্ডা হয়ে গেছে কেন? কারণ ওই সাইডে গিয়ে দেখি আমার চোখে কতটুকু পানি, হেড স্যারের চোখে অনেক পানি। কারণ হেড স্যার চিন্তা করতেছে যে সুকান্ত বাবু এটা করতেছে কি, পুরো ক্লাসের 110 জন স্টুডেন্টকে পিটাচ্ছে। এটাই ছিল আমার স্মৃতির একটা মানে উল্লেখযোগ্য জায়গা। আসলে মানে সেই 4 মার্কস থেকে শুরু করে আজকে হয়তো বা আপনার স্টুডেন্টদেরই এক একজনের অনেক নাম্বার, অনেক নাম্বার, এবং অনেক ভালো ভালো জায়গায় আছে, অনেকে ভালো কিছু করছে, আলহামদুলিল্লাহ। এটা হয়তো একজন টিচারের সার্থকতা, যে একজন যে কোনো প্রফেশনের মানুষের ইম্প্যাক্ট যতটা পড়ে, একজন টিচারের ইম্প্যাক্ট আরো হিউজ এরিয়াতে পড়ে। ডেফিনেটলি।
ডেফিনেটলি এটা সত্য। তো ভাইয়া আমরা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই, যেহেতু আমাদের এখানে এসএসসি এইচএসসি বোথ অডিয়েন্স থাকতে পারে। জি, তো আমরা জানি যে অভিভাবকরাও থাকবে, অনেক সময় অভিভাবকরাও থাকতে পারে অবশ্যই, ইভেন আমাদের হয়তো রেসপেক্টফুল টিচাররাও থাকতে পারেন। রাইট রাইট। এসএসসির বই আমরা দেখেছি মোটামুটি এরকম সাইজের, জি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বুঝতে পেরেছি। ওই দুইটা জোড়া দিলে এইচএসসির একটা পার্ট বইয়ের সমান হয়তো হতে পারে আর কি, আমি ধরলাম হয়ে গেল। হ্যাঁ, সেখানে এইচএসসিতে দুইটা পার্ট বই এবং টপিকগুলোও যথেষ্ট রিচ। তো এই এসএসসি আর এইচএসসির যে গণিত, এই ডিফারেন্সটাকে আপনি আপনার মতো করে একটু আমাদেরকে বলেন। খুব ভালো লাগলো যে বিষয়টা নিয়ে আসলে তোমরা ভাবো, যদিও তুমিও এখানে শিক্ষা দিতেই প্রস্তুত, সো কথাটা ঠিক আছে। তো প্রথমে একটা কথা বলি, আমাদের ইংলিশ বইয়ের মধ্যে ইন্টারমিডিয়েটে মাদার ইন ম্যানভিল একটা প্রবন্ধ ছিল। তো এই প্রবন্ধের মধ্যে যিনি লেখিকা তিনি প্রশ্ন করছেন একটা ছোট বাচ্চাকে, অরফানেজের ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছে যে ও আসলে কাঠ কাটে, মহিলা কাঠ কেটে দিতে এসছে, কাঠ হচ্ছে খড়ির জন্য ফুয়েল, সো কেটে দিতে এসছে। তো তাকে জিজ্ঞাসা করছে যে তুমি তো এত ছোট, তুমি কাঠ কাটো, বা এই ধরনের একটা ব্যাপার আর কি, এক্স্যাক্টলি লাইনটা আমার মনে নেই। তো ওই বাচ্চাটা উত্তর দিয়েছে হচ্ছে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড। মানে বাচ্চা হয়েছে তো কি হয়েছে, আসলে চপিং উড কাট কাটার জন্য আসলে সাইজ ব্যাপার না। তো এটাই আমি বলবো যে নবম দশম শ্রেণীর যে বই আছে, এই বইয়ের সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড। সো এই বইয়ের সাইজের সঙ্গে ইন্টারমিডিয়েটের বইয়ের সাইজের তুলনা করলে হবে না। যে কন্টেন্ট আছে, প্রথমে নবম দশম শ্রেণীর সিলেবাস নিয়ে বলি, এখানে অনেকেই থাকতে পারে, পডকাস্টে অনেকেই দেখবেন, এবং আমাদেরও স্যারেরা বা মুরব্বী জনেরা দেখবেন, এমনকি অনেক হর্তাকর্তারাও দেখবেন, যারা সিলেবাস প্রণয়ন করেন তারাও দেখবেন। তো সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এসএসসির সিলেবাসের বইটা হয় নাই। কেন হয় নাই? ক্লাস 6 থেকে 10 পর্যন্ত মূলত আপনারা একই সিলেবাস পড়িয়েছেন, যারা পড়িয়েছেন, কথা ভালো লাগুক বা খারাপ লাগুক, এটা সত্য আমাকে বলতে হবে, কিছু কারণে একই সিলেবাস। ক্লাস 6-এ A+B শিখিয়েছেন, ক্লাস 7-এ উঠে A+B হোল স্কোয়ার শিখিয়েছেন, তারপরে 8-এ উঠে A+B হোল কিউব শিখিয়েছেন, 9-এ উঠে A+B হোল টু দি পাওয়ার 4 শিখিয়েছেন। ব্যাপারটা অনেকটা সেরকম, অনেকটা, মানে এটাই ঘটেছে তা না, এটা একটা এক্সাম্পল বললাম। সো এটাই হয়েছে। সো ওইখানে সিলেবাসটা লিঙ্ক ছিল, এবং একজন স্টুডেন্ট যখন সে পড়তে ক্লাস 10-এ উঠেছে, তার কাছে মনে হয়েছে যে গণিত না করলেও অঙ্ক পারা যায়। কারণটা হচ্ছে যে আসলে তো 9-এর গণিতের সাথে 10-এর গণিতের কোনো পার্থক্য নাই, একই বই 2 বছর, এবং 8-এর গণিতের সাথে 9-এর গণিতের তেমন কোনো পার্থক্য নাই, যদিও বই আলাদা, 10-এর কোনো পার্থক্য নাই, কারণ সামান্য একটু আপডেটেড, বেশি কিছু নাই, লিঙ্ক আছে ভালো। কিন্তু ওইটা শেষ করার পর যখন ইন্টারমিডিয়েটে আসে, তখন সে কিছুই পায় না, যেটা তখন সে দেখে যে বিশাল একটা গ্যাপ, কিছু পায় না বলতে শার্প রাইজ, মাঝখানে অনেকটা জিনিস নাই, মানে ব্যাপারটা এরকম না যে ঠিক আছে আমি এখান থেকে ইউএসএ যাব, তো আমি স্থলপথে যেতে পারবো না, কেন? মাঝখানে অনেকটা জায়গা নাই, স্থল নাই। তো আমাকে তাহলে কি করতে হবে? বিকল্প খুঁজতে হবে। বিকল্পটা আমি চিন্তা করে, যদি আমি জানি যে ইউএসএ এই দিকে আছে, তাহলে আমাকে সেইটার বিকল্প হিসেবে আমাকে বিমান হায়ার করতে হবে, কিংবা বিমানের সিট হায়ার করতে হবে, হোয়াটএভার, সেটা চিন্তা করতে হবে। তো ওর ব্যাপারটা হয়ে গেছে সেরকম, ও যেই সিলেবাসে পড়েছে নবম দশম শ্রেণীতে, সেই সিলেবাসটা ছিল খুবই সিম্পল একটা সিলেবাস, এবং সেটা অনেক বছর ধরে পড়েছে, 6 বছর ধরে সিম্পল একটা সিলেবাস পড়ানো হয়েছে তাকে, একটা শুভম করে ফাঁকির ভিতরে রাখা হয়েছে তাকে, যে ম্যাথ খুব সোজা, সে খুব ম্যাথ ভালো পারে, এটা সে বিশ্বাস করতে শিখেছে। তারপরে যখন সে উচ্চ মাধ্যমিকে উঠলো, তখন সে চিন্তা করছে যে ম্যাথ তো এরকম হওয়ার কথা না, নিশ্চিত টিচার ভালো পড়াচ্ছে না, নাহলে আমি হঠাৎ করে ম্যাথ এরকম হবে কেন, নাহলে তো ম্যাথ তো আমি ভালো পারি, এটা তার হয়ে যাচ্ছে। আর তার কাছে আরেকটা সবচেয়ে খারাপ ধারণা হচ্ছে, সেটা হলো ম্যাথ তো পরীক্ষার আগের দিন পড়লেই হয়ে যায়, কারণ নবম দশম শ্রেণী তো পরীক্ষার আগে পরীক্ষা দিয়েছে, ধরা বাঁধা কয়েকটা ম্যাথ সলভ করলেই তো কমন পাওয়া যায়। সো পরীক্ষার আগের দিন পড়লে ম্যাথ হবে না, কারণ সে যদি শুরু থেকে ভালো করে না পড়ে, শুধু ম্যাথ না, যে এই ধরনের সাবজেক্টগুলো, ফিজিক্স, এমনকি আইসিটি, এমনকি কেমিস্ট্রিও, আগে থেকে যদি সে ভালো করে না পড়ে, পরীক্ষার আগের দিন পড়ে, সে এগুলো সাবজেক্টে পাস করতে পারবে না, কারণ এটা সমস্যা আছে। এটা হচ্ছে আমি বলবো। তো উন্নত বিশ্বের যে সিলেবাস রয়েছে, তাদের সিলেবাস আমি জানি, তুমি দেখেছো অবশ্যই, তুমি দেখবে, তুমি অনেক, হ্যাঁ,
উন্নত বিশ্বের সিলেবাসের সঙ্গে আমাদের সিলেবাস অনেক পার্থক্য আছে। উন্নত বিশ্বের সিলেবাস সাপোজ আমি বেশি দূর যেতে হবে না, আমি এটা মেনশনেবল না তবু বলি, ও লেভেলসের সঙ্গে যে এ লেভেলসের যে সিলেবাস রয়েছে কোয়াইট ম্যাচিং। ও লেভেলস আমি যেখানে শেষ করলাম তার একটু আগে থেকে এ লেভেলসটা শুরু হচ্ছে, ওভারল্যাপ করা আছে যাতে সে বুঝতে পারে আমি একটা কানেক্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছি। ডেফিনেটলি এটা আমাদের নাই। সো এটা যারা সিলেবাস বানাচ্ছে তাদের দায়িত্ব, আর যারা পড়াশোনা করছে তাদের উচিত এই যতদিন এই দায়িত্ব সম্পন্ন ব্যক্তিরা এটাকে ঠিক না করছেন তোমাদেরকে ঠিক করে পড়াশোনা করতে হবে। এক্স্যাক্টলি। তো ভাইয়া আসলে এইচএসসির যে একটা স্টুডেন্ট সে ম্যাথ করার ক্ষেত্রে তার মেইন চ্যালেঞ্জগুলো কি? মানে আপনি তো অনেক ক্যাটাগরির স্টুডেন্ট পড়িয়েছেন, তো ইন জেনারেলি স্টুডেন্টরা কি কি চ্যালেঞ্জ ফিল করে ম্যাথের ক্ষেত্রে? স্পেশালি ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ওরা অঙ্ক পড়ে, আর অঙ্ক পড়া তো ভালো, অঙ্ক দেখে আর পরীক্ষা দিতে চলে যায়। এক্স্যাক্টলি। তো এই যে এই জিনিসটা চ্যালেঞ্জের সম্মুখীন করে থাকে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে সে যখন সৃজনশীলটা দেখে বা ক্রিয়েটিভ কোয়েশ্চেনটা দেখে, তাকে স্যার অঙ্কটা করিয়ে দিয়েছে কিন্তু সে আর ওইখানে করতে পারে না। সে জানে যে অঙ্কটা এইভাবে হবে, কিন্তু কিভাবে জানি উল্টাপাল্টা হয়ে যায় আর অঙ্কটা মিলে না। তখন বলে যে স্যার আপনি করিয়ে দিয়েছিলেন, আমি কিন্তু অঙ্কটা পারতাম স্যার, ওখানে গিয়ে সর্ষে ফুল দেখলাম চোখে, তারপর কি যেন হয়ে গেল, আমি আর অঙ্কটা মিলাতে পারলাম না। বিষয়টা এরকম, আমি একটু বলি। সেটা হচ্ছে 7 আর 3 তো 10 হয় না? কি শিওর তো? আপনারা তো শিওর 7 আর 3 10 হয়। 7 আর 3 10 হয়, এটা সবসময় হয়, কিন্তু 10কে ভাঙলে যে 7 আর 3ই হয় এটা কিন্তু সবসময় হয় না। 6 আর 4ও তো হতে পারে। তাকে আমি শিখিয়ে দিলাম যে 7 আর 3 10 হয়। অঙ্ক করার সময় উপরের লাইনে 10 ছিল, নিচের লাইনে আমি বললাম 7 আর 3 লিখে ভাঙে এটা অঙ্কটা করো। করার পরে সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল। পরীক্ষা এমন একটা এক্সাম্পল দিল তাকে যে এইটা 6 আর 4 চারে ভাঙতে হবে। এখন সে তো বুঝে নাই, সে করছে কি, সে একটা নিয়ম ধরে হিসাব করে গেছে যে স্যার বলছে যে উপরে 10 আছে, 7 আর 3 থাকে, এটাকে ভাঙতে হয়, বুঝি তো এটা ভাঙতে হয়, ভাঙাটা আর এমন কি, ও ওইভাবে করে সুন্দর মতো অঙ্ক করে চলে গেছে। পরীক্ষার হলে যে অঙ্কটা আসে সেটা 10কে ভেঙে 6 আর 4 করতে হবে, তার মাথায় আর কাজ করছে না, সে বুঝতে পারছে না, সে তো বিষয়টা আয়ত্ত করে নাই, সে আয়ত্ত করেছে নিয়মটা যে কি থাকলে তারপরের লাইনে কি করতে হয়, তারপরের লাইনে কি করতে হয়, কিন্তু সে তো বিষয়টাকে বুঝে নাই, অন্তরে নেয় নাই, যে কারণে সে আর ওটা পারছে না। এই সমস্যাটা হয়। এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে তার একটা পরীক্ষায় ভালো করার জন্য বুঝা এবং চর্চা করাটা তার থাকতে হবে। যদি বুঝা এবং চর্চা করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার জন্য, কারণ এটা কেউ করতে চায় না, এই জন্যই এটা চ্যালেঞ্জ। এটা আসলে খুব সিম্পল একটা ব্যাপার। প্রতিদিন আধা ঘন্টা বই নিয়ে বসাটা, ম্যাথের বই নিয়ে অঙ্ক করতে বসাটা চ্যালেঞ্জ, আর কিছুই না। আসলে মানে ম্যাথ জিনিসটাই তো প্র্যাকটিস করার জিনিস। এক্স্যাক্টলি। এটা তো দেখে বা পড়ে বোঝার জিনিস না। রাইট। এবং আসলে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইন জেনারেলি আমরা দেখি যে কোনো স্টুডেন্ট যদি ফিজিক্স পড়ে বা কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স দিয়ে উদাহরণ দিই, ফিজিক্স পড়লে সে করে কি, প্রথমে ফুল থিওরি পড়ে, তারপরে ম্যাথ প্র্যাকটিস করে। আচ্ছা, ওই স্টুডেন্ট যদি থিওরি না পড়ে ডিরেক্ট ম্যাথ প্র্যাকটিস করতে চাইতো, স্বাভাবিক সমস্যা হতো। ম্যাথে করে কি, ঠিক উল্টাটা করে, সে কিন্তু আগে কনসেপ্ট ক্লিয়ার করে না, থিওরিটা বোঝে না, সে ডিরেক্ট অনুশীলনীতে যায়, 1 2 3, 1-এর মধ্যে 5টা আছে, আরে 3টা লাগবে না, 2টা করলেই হয়, 2টা, 2 থেকে 1টা, 3 থেকে 4টা, 4 থেকে 5টা করে শেষ। এই কারণে হয়তোবা চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে। সঠিক। বেছে বেছে অঙ্ক করা এটা খুবই ডেঞ্জারাস একটা অভ্যাস। তো এখন যদি ভাইয়া আমি আপনাকে জিজ্ঞাসা করি, ধরেন আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে জিজ্ঞাসা করছি যে আমি একটা গণিত বই কিনলাম, একটা গণিত বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার, লেটস সে সরল রেখা, খুব ফেমাস চ্যাপ্টার। আমি সরল রেখা অধ্যায়টাকে কিভাবে স্টেপ বাই স্টেপ, মানে কোনটার পরে কোনটা পড়লে আমার ওই সরল রেখা অধ্যায়টা একদম পুরাপুরি ক্যাপচার হয়ে যাবে, এই ফ্লো চার্টটা কেমন হতে পারে? এই ফ্লো চার্টটা প্রথমত আসলে চমৎকার কোশ্চেন। আমি কোশ্চেন করতে আগে ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ। তো যাই হোক, এটা কেন বলি, আমাদের বেশিরভাগ বই, আমি বইগুলো সম্পর্কে, এখানে লেখক মহোদয়গণ থাকতে পারেন, আপনাদের চোখে পড়তে পারেন, কিন্তু আমি সত্য বলবো, আল হাক্কু মুররুন, সত্য তিতা, কিছু করার নাই, সত্য তিতা। আমি আমাদের সময় কিছু লেখক পেয়েছিলাম, ওনাদের বই আমার খুব পছন্দের ছিল। সেই লেখক মহোদয়গণ, ওনাদের কৃতকর্ম তো রয়ে গেছে, ওনারা অনেকে নেই, পৃথিবীতেই নেই। লুৎফুজ্জামান স্যারের বই খুব ভালো ছিল, আর অনেক স্যার ছিলেন, ওনারা অনেক ভালো ছিলেন। তো
আমি এই জিনিস না এখনকার লেখকদের ভিতরে পাই না, বেশিরভাগ কপি পেস্ট পাচ্ছি। আমি ওয়ারিড এটার ব্যাপারে ওয়ারিড, সত্যিই ওয়ারিড। আচ্ছা, আবার অনেকে প্রশ্ন করে বসতে পারে তাহলে আপনি লিখেন। হ্যাঁ, আমি আমার ইচ্ছা আছে, দোয়া চাই সবার কাছে, আমি লিখবো। অনেক কিছু রেডিও হয়েছে আল্লাহর রহমতে। যাও, এখানে যেটা আছে সেটা হলো এই যে ওনাদের লেখার মধ্যে সিকোয়েন্সিয়ালি অনেক কিছু দেওয়া নাই প্রথমত। এরপরে যদি স্টুডেন্ট সিকোয়েন্সটা ব্রেক করে তাহলে আর কিছু থাকবে না, এখন সরলরেখা এমন বড় একটা চ্যাপ্টার, সাপোজ সরলরেখা তো সাপোজ ছিল, তাই না? সাপোজ, এটা সাপোজ ছিল, আমি যদি ভুল না বুঝে থাকি, মানে একটা এক্সাম্পল হিসেবে তুমি সরলরেখা মেনশন করেছো বা স্ট্রেট লাইন, একটা চ্যাপ্টার আমি মানে অ্যাজ এ স্টুডেন্ট, ধরেন আমি স্টুডেন্ট একদম এইচএসসি ফার্স্ট ইয়ারে ভর্তি হইলাম, কিভাবে পড়লে আমি ওই অধ্যায়টা একদম পুরো ভাজা করতে পারবো। ওরা যে কাজটা করে সেটা আগে বলে দিই, তারপর কারেকশনটা বলি। মানে ভুলটা আগে তোমরা ধরার চেষ্টা করো। ওরা যেটা করে, স্যারের কাছে যায় কিংবা কলেজে পড়ায়, এত নম্বর অঙ্কটা চলো করি, ঠিক আছে, অত নম্বর অঙ্কটা তুলে সুন্দর মতো তুলে বাসায় চলে আসে। একটু ভালো স্টুডেন্ট হলে ওটা আরেকবার করে, নাহলে তো ওটাও করে না। আর যারা খুবই ভালো তারা যে কাজটা করে সেটাই হচ্ছে প্রকৃত নিয়ম, গণিত ভাজা করা। তুমি যেটা বলেছো ভাজা শব্দটা আমার পছন্দ হলো আর কি, ভাজা করা। আচ্ছা, ভাজা করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে থিওরিটিক্যাল সাইডটা একটু পড়তে হয়। ওরা একেবারে ইন্টারেস্টেড না থিওরিটিক্যাল সাইড পড়তে, বেশিরভাগ স্টুডেন্ট 95% স্টুডেন্ট ইন্টারেস্টেড না, বাট যে রেস্ট 5% স্টুডেন্ট আছে, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট, অল্প সংখ্যক স্টুডেন্ট, 100 জনে 5 জনও পাওয়া যাবে না। দোজ আর এক্সেলেন্ট, সুপার এক্সেলেন্ট। সো আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু ওই 5% এর ভিতরে সবাই যাওয়ার চেষ্টা করুক, এটাই আমি সবাইকে বলতে চাচ্ছি আগে। তো কি হয়, থিওরিটা আগে পড়তে হয়। আরে আমি যদি বিন্দু না চিনি, বিন্দুকে কিভাবে বসায় এটা যদি না জানি, কেন দুইটা যিনি এক্স আর ওয়াই দিয়ে বিন্দুকে রিপ্রেজেন্ট করছে এটা যদি আমি না জানি, তাহলে আমি কেমন করে ওইটার সমীকরণটা বুঝবো যে এটা সমীকরণ দিয়ে একটা রেখা বুঝাচ্ছে, কিভাবে রেখাটা বুঝাচ্ছে, গ্রাফ যদি কখনো না করি, কিছুই যদি না করি, এটা কি কার্ভ লাইন না স্ট্রেট লাইন, এটা বুঝবো কেমনে? কিভাবে বুঝবো বলো, কিভাবে বুঝবো? সেখানে অনেক এমন কলেজও আছে যে সরলরেখা না পড়িয়ে বৃত্ত সিলেবাসে দিয়ে রাখছে ইচ্ছা করে। এক্স্যাক্টলি, এই জিনিসটা খুব, তাহলে এটাকে অ্যাড্রেস করবে কিভাবে? তাকে যেটা করতে হবে, কষ্ট করে হলেও সরলরেখার মেজর কিছু জায়গা ভালো করে সিকোয়েন্সিয়ালি পড়ে তারপরে বৃত্তটা পড়তে হবে, কষ্ট করে হলেও, ঠিক আছে? আর আমি শিক্ষক মহোদয় অনেকেই এখানে থাকবেন, অনেকে আমার শিক্ষকও আছেন, সো আমি অবশ্যই সবাইকে শ্রদ্ধা জানাই। তাহলে আমি এটা বলবো যে আপনারা এমন কিছু করবেন না যে এই জিনিসটাতে আসলে স্টুডেন্টের ক্ষতি হয়। এটা তো আসলে তাকে সরলরেখা না পড়িয়ে বৃত্ত দিলে ক্ষতি হবে, ব্যাপারটা সেরকম আর কি। তো যাই হোক, আমি যেটা বলবো যে প্রথমে থিওরিজ পড়তে হয়, দ্বিতীয়ত পড়তে হয় হচ্ছে সহজ এক্সাম্পলগুলো, থিওরিজ থেকে স্ট্রেইট এক্সাম্পলগুলো যেটা অলরেডি করে দেওয়া আছে সেটা করতে হয়। এক্স্যাক্টলি। সো করে দেওয়া এক্সাম্পলগুলো পরে যেতে হয় হচ্ছে আমার অনুশীলনীতে, এবং সেখানে গ্র্যাজুয়ালি সহজ থেকে কঠিনের দিকে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে হয়। না পারলে এক্সপার্ট কারো হেল্প নিতে হয়। আচ্ছা, এইটা হলো একটা ব্যাপার। আর এখানে স্টুডেন্টদের নোট বই ব্যবহারের একটা প্রচলন আছে, প্রবণতা আছে, সেটা নিয়ে আমি অন্য সময়ে বলবো, আমি এখন বলবো না। এটা নোট বই সঠিকভাবে ব্যবহার করতে পারলে, শুধুটুকু বলি, সঠিকভাবে ব্যবহার করতে পারলে এর চেয়ে ভালো কোনো জিনিস নাই। আর এটাকে যদি ওই বই দেখলাম, বইয়ে এখানে এক্স লেখা আছে, আমি একটা এক্স লিখলাম, মাছি মারা কেরানি যেটাকে বলে আর কি, ওইভাবে যদি খালি তুলতে থাকে একজন, তাহলে এইটার ফলাফল সম্পূর্ণ শূন্য, ওয়েস্টেজ অফ টাইম, নোট বইয়ের টাকার লস। এক্স্যাক্টলি। তার মানে আমরা বুঝলাম যে বইয়ের প্রথমে থিওরি পার্টটা, মানে শুরুতে যে বাংলা লেখাগুলো থাকে, সহজে যদি বলি, সহজ কথা, এরপরে উদাহরণ, তারপরে অনুশীলনী। ভাইয়া, দেন আমি কি করতে পারি? আমি প্র্যাকটিসের জন্য কি করতে পারি? আমি কি এইচএসসির কোশ্চেনগুলা বা অ্যাডমিশনের কোশ্চেনগুলা? এক্স্যাক্টলি, যেটা করা উচিত সেটা হচ্ছে এরপরেই গিয়ে প্রথমে এমসিকিউটাতে ঢোকা উচিত, প্রথমেই এমসিকিউতে ঢোকা উচিত, আমি যেটা মনে করি আর কি। প্রথমে এমসিকিউতে ঢোকা উচিত, তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, কারণ এক একজন এক এক সাইকোলজির, এটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা মেরিটের ব্যাপার না। সো প্রথমে এমসিকিউটা করা উচিত। এমসিকিউতে দুটো ব্যারিয়ার থাকে। ব্যারিয়ার 1 সেটা হচ্ছে সময়ের ব্যারিয়ারটা থাকে, আমি অঙ্ক পারি কিন্তু সময় পাই না। দ্বিতীয় ব্যারিয়ারটা হচ্ছে যে আমাদের একাডেমিক এমসিকিউ, যেটা ইন্টারমিডিয়েট পর্যন্ত, দ্বিতীয় ব্যারিয়ারটা হচ্ছে আমি অঙ্কটাই পারি না। এটা তো ব্যারিয়ারই ব্যারিয়ার, তাহলে এটা সবচেয়ে বড় ব্যারিয়ার। এখন এই দুটো ব্যারিয়ারের ভিতরে প্রথম ব্যারিয়ারটা অনেকেই কাটিয়ে উঠতে পারে, কিন্তু দ্বিতীয় ব্যারিয়ারটা কাটিয়ে উঠতে পারে না, কারণটা হচ্ছে অঙ্কটাই পারি না। না পারলে তো আসলে পড়ার কোনো বিকল্প নেই, অঙ্ক করার তো কোনো বিকল্প নেই। আর প্রথম ব্যারিয়ারটা কাটিয়ে ওঠার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ভালো করে চর্চা করলে এবং ভালো করে খেয়াল করলে
এবং কিছু শর্টকাট ট্রিক্স যদি ফলো করা হয়, অবশ্যই আমি দুইটি সরলরেখার মধ্যবর্তী ডিস্টেন্স কীভাবে বের করে এটাই জানি না। এখন এই ওরিয়েন্টেড একটা এমসিকিউ আসছে, তো এটার আমি শর্টকাট দিলে আমি কিন্তু পারবো না, বুঝবো না, আমি পারবো না। এক্সাক্ট নিয়ম না জানলে শর্টকাট আসলে কিছুই না। তাহলে আমাকে আগে ডিটেলটা ওই যে থিওরি, তারপরে হচ্ছে উদাহরণ এইসব করে টোরে এসে তারপরে কিন্তু আমাকে এটাতে আসতে হবে, তখন কিন্তু আমি এটা ওই শর্টকাটটা আয়ত্ত করতে পারবো। এরপরের স্টেজে গিয়ে করা উচিত হচ্ছে বোর্ড প্রশ্ন বা সিকিউ, যেটাকে বলে ওরা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সৃজনশীল প্রশ্ন, রাইট। সো এটা এরপরে কিছু প্র্যাকটিস করা উচিত বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে। এটা করলে হয় কি, একটা ধারণা তৈরি হয় যে আসলে পরীক্ষার হলে আমার কাছে একটা কনফিডেন্স তৈরি হয় কি, যে পরীক্ষার হলে আমার কাছে আনসিন খুব বেশি কিছু আসবে না, হয়তো চেঞ্জ আসবে, আমি পারবো, এরকম একটা সাহস তৈরি হয়, মানে টাইপগুলো ধরতে পারে। আর আরেকটা জিনিস বলবো, বাংলাদেশে অ্যাডমিশন যুদ্ধ, মানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যে অ্যাডমিশন যুদ্ধ বা ভার্সিটি ভর্তি পরীক্ষা যদি সহজে বলি, ভার্সিটি বুয়েট বা আমরা মেডিকেল বা যাই বলি, আন্ডার গ্রাজুয়েটে চাকরির পরীক্ষা এত কঠিন না। এই পরীক্ষাগুলো এত কঠিন হয় এবং এখানে চান্স পাওয়া না পাওয়ার উপরে আসলে অনেক কিছু নির্ভর করে, এটা সত্য, অনেক কিছু নির্ভর করে। এটা বলবো না যে তুমি চান্স পাইছো মানে তুমি বিজ্ঞানী হয়ে যাবা, তুমি অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, ব্যাপারটা সেটা না। কিন্তু চান্স না পেলে অনেক কিছু হারাবা, এটা বলতে পারি। এটা হারাবে, এটা পার্মানেন্টলি হারাবে, এটা আসলে আর গেট ব্যাক করার কোনো সুযোগ নেই। সো শুধু ইন টার্মস অফ মানিটারি ইউনিটে আমি বলছি না, বা ইন টার্মস অফ মানিতে বলছি না আমি, মানে সে তো আসলে একটা মানুষের প্রাপ্তি তো টাকা পয়সাই শুধু না, টাকা পয়সা লাগে, কিন্তু আরো তো অনেক কিছু প্রাপ্তির ব্যাপার আছে, তাই না? অনেক কিছু প্রাপ্তির ব্যাপার আছে জীবনে, অনেক কিছু পাওয়ার আছে আসলে, হ্যাঁ। সো এটা এক এক মানুষের এক এক রকমের। কবি নজরুল যা পেয়েছেন আমি হয়তো তা পাইনি, কিন্তু আমার হয়তো অন্য জিনিস চাহিদা আছে, আমি সেটা হয়তো বা পাচ্ছি বা পাবো বা পাইতে চাই, তাই তো? সো এটা তার ভিত্তিতে চিন্তা করা উচিত, এবং এটা পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে অঙ্কগুলো আসে বা যেগুলো আসে সেগুলো, সেই জাতীয় জিনিসগুলো সবগুলোই না, তবে মডারেটলি বোঝাতে যাবে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা, বুয়েটের এই প্রশ্নটা আমি এগুলো পড়ার পরে পেরেছি নিজে, বা একটু প্র্যাকটিস করলাম, 50% অ্যাট লিস্ট 30 থেকে 50% একটু Enough. পড়া উচিত আমার কাছে মনে হয়। নাহলে হঠাৎ করে গিয়ে যা 2 বছরে হয় নাই একাডেমিতে, তা হঠাৎ করে গিয়ে 2-3 মাসে গিয়ে পরে 4 মাস বা 2-3 মাসে তো, হ্যাঁ, বা 4 মাস সর্বোচ্চ, সেখানে গিয়ে কিন্তু এটা হবে না, এটা গ্যারান্টি দেওয়া যায়। এটা গ্যারান্টি। মানে আসলে এই জিনিসগুলো হচ্ছে একটা স্টুডেন্টকে নিজেকে স্ক্যান করার জন্য হেল্প করে, যে আমার কোন জায়গাগুলোতে সমস্যা আছে। তুমি তো পড়াশোনা করেছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, পাবলিক ভার্সিটিতে পড়েছো, তুমি জানো, অবশ্যই আছে, তোমারও একটা ভিউ আছে। জি অবশ্যই। তো এই পর্যায়ে আমরা আমাদের প্রিয় স্যারের প্রিয় কিছু শুনতে চাই, একটা গেম সেগমেন্ট। আমরা হচ্ছে আপনার একদম পার্সোনাল লাইফ, বেশি পার্সোনাল না, মোটামুটি পার্সোনাল, যেটা সবার সাথে গল্প করা যাবে। তো আমরা পার্সোনাল লাইফ রিলেটেড কিছু কোশ্চেন করব, আপনি জাস্ট যেটা মাথায় আসবে উত্তর দিবেন। ওকে। আমাদের প্রিয় স্যারের প্রিয় কিছু বিষয় আমরা জানতে চাই। প্রথম প্রশ্নই হচ্ছে, এটা হয়তো আমরা সবাই উত্তর জানি মোটামুটি, আপনার প্রিয় বিষয়। ডেফিনেটলি ম্যাথমেটিক্স। আচ্ছা, এইবার এটা তো জানি, আমরা যদি বলি ম্যাথমেটিক্স বাদে আপনার প্রিয় বিষয়। ম্যাথমেটিক্স বাদে প্রিয় বিষয় হচ্ছে, আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, আমার পৃথিবী দেখার খুব ইচ্ছা। আচ্ছা, পৃথিবী দেখার খুব ইচ্ছা। আমরা যদি একাডেমিক বিষয় বুঝি, আচ্ছা, অবশ্যই ফিজিক্স, অবশ্যই ফিজিক্স। ওকে, অবশ্যই ফিজিক্স। তো প্রিয় খাবার? প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস আর ডাল আর ভাত। খুব খুব চিরচেনা এবং খুব সহজ খাবার আর কি, মানে সবারই মোটামুটি, যদি আমাকে দেখে বোঝা যায় না যে আমি গরুর মাংস খেতে পারি। আচ্ছা স্যার, আপনার প্রিয় বই? প্রিয় বই, আমি মডার্ন ফিজিক্সের একটা বই পড়েছিলাম। আচ্ছা, এটা ভার্সিটিতে রেফার করেছিল। বইটা অনেকে পছন্দ করে না, কিন্তু বইটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে মডার্ন ফিজিক্স জিনিসটাই আসলে একটু, মানে কি বলবো, প্যারাডক্সিক্যাল বা আজগুবি হেয়াল, কেমন যেন, মানে এই মনে হবে যে এটা হাইপোথিসিস, যে এই ঠিক আছে কিন্তু এটা তো ঠিক নাই, কিন্তু এটা ঠিক আছে, এরকম। তো আমি আর্থার বেজারের মডার্ন ফিজিক্স বইটা আমার খুব পছন্দের, এ পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় বই আর কি। তো আপনার অবসর সময়ে কোন কাজটা করতে আপনি বেশি পছন্দ করেন? বড় অবসর থাকলে তো আগেই বলেছি ট্রাভেল। এই ছোট ছোট অবসর দিনের মধ্যে, ছোট ছোট অবসর দিনের মধ্যে পেলেই খালি মাথার ভিতরে গণিত ঘুরে। আচ্ছা, এরকম ডিস্টার্বিং, আমি জানি সবাই এটা অপছন্দ করবে, খুবই খুবই খারাপ জিনিস এটা, কিন্তু
এটা আমার কাছে খুব প্রিয় জিনিস, যে এই জিনিসটা যদি এই পাওয়ারের সঙ্গে মনে হয় এই ব্যাপারটার একটা সম্পর্ক আছে, তাহলে গ্রাফটা তো এদিক দিয়ে যায়, কিন্তু খালি এরকম জিনিস মাথার ভিতরে সবসময় পোকার মতো ঘুরতে থাকে, যে কেমন জানি যাই দেখি তাতেই মনে হয় যেন একটু কেমন গণিত গণিত লাগে আর কি। মানে অবসর সময় গণিত চিন্তাটাই আপনার কাছে রিল্যাক্সিং আর কি। আমি আমার নিজের পদ্ধতিতে পাইয়ের মান বের করেছি। সো আমি 4টা সিরিজ তৈরি করেছি। আমি এটা কারোটা কপি করিনি, আমি নিজের পদ্ধতিতে পাইয়ের মান বের করেছি। আমি পিথাগোরিয়ান যে জোড়, পিথাগোরিয়ান জোড় বা আমরা যেমন বলি 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, তো 3 আর 4কে পিথাগোরিয়ান জোড় বলে। তো এরকম পিথাগোরিয়ান জোড়ের জন্য মৌলিক সহমৌলিক পিথাগোরিয়ান জোড়গুলো পাওয়ার জন্য 1 2 3 আকারে মান বসিয়ে আমার একটা সূত্র আছে, এটা একটা উপপাদ্য। আচ্ছা, সো পিথাগোরাসের উপপাদ্যের সাপেক্ষে আমার একটি উপপাদ্য, এটা অবশ্য অনুসিদ্ধান্ত না শিওরলি। আর বিন্যাস সমাবেশের উপরে আমার নিজের একটা উপপাদ্য আছে। তো এই জিনিসগুলো আসলে এসছে এরকম, এই যে তুমি যে লেজার পিরিয়ডের কথা জিজ্ঞেস করেছো আমাকে। সো ও আসলে আমাদের ডিসিপ্লিনের মানে আমাদের ইঞ্জিনিয়ারিং জগতের ছোট ভাই, এই জন্য তুমি করে বলছে। ওরা তো জানে না আসলে, ওরা ভাবতে পারে যে তুমি সম্বোধন কেন করছে। আচ্ছা, সো এই জন্য বলছি। তো যাই হোক, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমার এসছে সম্পূর্ণ আমার লেজার পিরিয়ড থেকে, যে আমি জাস্ট এভাবে আরও চমৎকার চমৎকার কিছু জিনিস আমার এসছে জটিল সংখ্যার যে বর্গমূল বের করে। তো এই বর্গমূলটা আমি কিন্তু কারোটা কখনো কপি করিনি। এটা যে না ধরে যে সকল জটিল সংখ্যার বর্গমূল বের করা যায়, এটা আমি রাতের বেলা ঘুমাইছি, সকালবেলা পাইছি। এটা আরেকদিন বলবো অন্য একটা সময়। মানে এটা আরো বেশি ইন্টারেস্টিং স্টোরি হয়তো বা। তার আগে ভাবতে ভাবতে ঘুমাই গেছিলাম আর কি, মশারির দিকে তাকায় ঘুমাই গেছি। তো ঘুমাই যাওয়ার পরে সকালবেলা মনে হয়েছে যে এটা আমি পারি, গিয়ে করা শুরু করছি এবং পারছি। সবগুলো বইয়ে যতগুলো অঙ্ক ছিল সবগুলো পারছি। তো যাই হোক, এটা নিয়ে আরেকদিন বলবো অন্য একটা। তো আমরা আসলে আপনার এই কাজগুলোরও কিছু ভিডিও অথবা বই চাই আর কি। আমি পার্সোনালি পাঠক হিসেবে খুব ইন্টারেস্টেড যে আমরা যাতে আপনার এই কাজগুলোর একটা মানে নমুনা ভিডিও হোক বই হোক পেতে পারি, এটা দেশের সবারই উপকার হবে আর কি। আর আমি তোমাদের কাছে এবং আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই যেন আমি এটা করে যেতে পারি। এটা থেকে কি পেলাম এটা বড় ব্যাপার না, সবচেয়ে বড় যেটা মানে এখান থেকে পাওয়া হবে সেটা হচ্ছে যে আমি আসলে যা কিছু করেছি সেটা মানুষকে দিয়ে যেতে পারলাম, এটাই পাওয়া, দেওয়াটাই পাওয়া। তো বুঝলাম আপনি গণিত নিয়ে সবসময় ভাবতে পছন্দ করেন, কিন্তু তারপরেও আমরা একটু আদার্স দিকে যাই। আপনার প্রিয় সিনেমা কোনটা? কঠিন প্রশ্ন, তবে প্রশ্নটা আমার এজের যারা আছে তারা অনেকে বুঝবে উত্তরটা, আর যারা একেবারে ছোট আছে তারা নাও বুঝতে পারে। আমার এটা হচ্ছে একটু মানে ওয়েস্টার্ন একটা মুভি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওয়েস্টার্ন মুভি, এবং এটার নায়ক হচ্ছে ক্লিন্ট ইস্টউড। ওয়েস্টার্ন মুভি, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি। ও আচ্ছা আচ্ছা, ওকে। প্রিয় গণিতবিদ? অবশ্যই কার্ল ফ্রেডারিক জোহান গস ফ্রম জার্মানি। সেই যেদিন আমি প্রথম শুনেছিলাম যে একটা ক্লাস 4-এর বাচ্চা ধারা আবিষ্কার করছে, তো আসলে সেদিন থেকে আমি তার ফ্যান হয়ে গেছি। এবং সে ধারাটাকে কিভাবে আবিষ্কার করেছিল সেটা আরেকদিন বলবো। তো সে এই ধারাটা যে আবিষ্কার করলো একটা ছোট বাচ্চা, সে কিন্তু আবিষ্কার করার উদ্দেশ্যে আবিষ্কারটা করে নাই, তাকে টিচার করতে বলেছে 1 থেকে 100 পর্যন্ত যোগ। সে একটা বুদ্ধি করে 1 থেকে 100 পর্যন্ত যোগ কয়েক সেকেন্ডের ভিতরে জোড়া করে বের করে ফেলেছে। তো এবং সেখান থেকে কিন্তু ধারার উৎপত্তি, সেখান থেকে ওই সূত্রটা কিন্তু আসছে। এবং সেখান থেকে আসলে আমরা যে এখন এই যে ফুরিয়ার সিরিজ বা এত হেভি সিরিজ, হ্যাঁ আমরা লেজেন্ডার পলিনোমিয়াল করি বা কি করি, এত কিছু করি অনার্সে, তো এগুলো কিন্তু সব কিন্তু ওই জায়গা থেকে কিন্তু সূত্রপাত ওটার, এবং এটার অনেক ব্যবহার আছে আমাদের এখানে। তো স্যালুট টু গস, কার্ল ফ্রেডারিক গস। ওকে। প্রিয় অ্যাক্টর? প্রিয় অ্যাক্টর ক্লিন্ট ইস্টউড। ও আচ্ছা। প্রিয় সাহিত্যিক? কবি নজরুল। ওকে ভাই, জীবনের প্রিয় একটা স্মৃতির কথা বলেন। আমরা অলরেডি বেশ কয়েকটা স্মৃতি শুনছি, কিন্তু একটা বলেন। জীবনের প্রিয় স্মৃতি, আসলে স্মৃতি বেশিরভাগ খারাপগুলোই রয়ে গেছে জীবনে। তো আমি তো আসলে 4 পেয়েছিলাম। আচ্ছা, এটা বোধহয় সবচেয়ে ভালো স্মৃতি আর কি। যে এটাকে হচ্ছে কিরকম, যে তিক্ত মিষ্টি স্মৃতি। স্যার মার দিয়েছেন,
হ্যাঁ। ও খুব, আমি জীবনে 2বার মার খেয়েছি এবং 2টা গণিত স্যারের হাতে। তো আরেকবার মার খেয়েছি, ক্লাসের ক্যাপ্টেন ছিলাম, ওটাও গণিত স্যার ছিলেন। ওটা ক্লাস 6-এ থাকতে গণিত স্যার ছিলেন। তো স্যার কী করলেন হচ্ছে, আমি ক্লাসের ক্যাপ্টেন ছিলাম, তো স্যার এদিন আসেন নাই কোনো একটা কারণে উনি ছিলেন না। তো আমি ক্লাসের ভিতরে প্রচুর হট্টগোল হচ্ছিল, আমার দায়িত্ব ছিল আর কি সবাইকে চুপচাপ করে রাখা, যে ভাই তোরা চুপচাপ থাক। তো ক্যাপ্টেন যেটা করে নাম লেখে রাখা, নাম লেখে তো আমি এটা করি নাই। পরে পাশের ক্লাসে যে টিচার ছিলেন ওই টিচার গিয়ে কমপ্লেন দিয়েছে যে এরকম এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে। পরে হেড স্যার কী করলেন, মানে হেড স্যার বলতে এখন প্রিন্সিপাল বলে বেশিরভাগ, আমাদের সময় হেড স্যারই বলতো, এখন অবশ্য অনেক জায়গায় হেড স্যারই অবস্থা আছে। তো হেড স্যার কী করলেন, হেড স্যার ওই আমাদের যেই স্যার গণিতের স্যার, নাম বলছি না, এটার নাম বলবো না, এটার নাম বললে সমস্যা আছে। স্যার গেলে আবার বাড়ি গেলে দেখা হলে স্যার ধরবে, ভাই তুই এগুলো বলিস এসব। তো স্যার কী করলো, ওই স্যারকে বললো যে আপনি তো ক্লাসে যান নাই, আপনার ক্লাসে তো দুষ্টামি করতেছে বলো। তো স্যার এসে কাউকে মারা নেই, আমাকে মার দিয়েছিল। তো মার দিয়েছিল, স্যারের শাস্তিটা ছিল হচ্ছে এই যে এখানে ধরে কুচলে দিত, চিপ ধরে এমন টান দিত তো দিত। আর হচ্ছে বেঞ্চে বলতো যে বেঞ্চের তলে মাথা ঢোকা, স্যারের যে টেবিলের তলে মাথা ঢোকা, ডান পাশে মাথা ঢুকে পিঠের মধ্যে ব্যাট দিয়ে বাড়ি দিত। তো আমাকে বলছে মাথা ঢুকাইছি, ঢুকানোর পরে ব্যাট দিয়ে বাড়ি দিছে, একটা বাড়ি দিছে, বেশি দেয় নাই। তো দিয়ে চলে আসছে। তো এটা মধুর একটা স্মৃতি আমার কাছে মনে হয়। কেন মধুর স্মৃতি? এটা স্যারের ভালোবাসা, স্যার জানে যে আমি খুব ভালো পড়ালেখায়, এই জন্যই স্যার আমাকে বেশি মারে নাই। তো এটা একটা ভালোবাসা স্যার। মানে আগে আমাদের আসলে শিক্ষক ছাত্র সম্পর্কটাই ছিল মনে হয় এরকম মধুর, সেখানে শাসনও ছিল, সেখানে ভালোবাসাও ছিল, এবং শাসনটা ভালোবাসা থেকেই আসতো, এবং দিন শেষে ওই ছাত্রটার উপকার হইতো, প্রচুর উপকার হয় হয়তো। আমি যেটা বলবো যে স্যারের প্রচুর আদর করতো, কিন্তু স্যার মানে যে আমাকে মারছে এটা হলো যে আদর করে মারছে, মানে আমার কাছে জিনিসটা, আমার চোখে পানি চলে আসছে যে আমি জিনিসটা আসলে অনুভব করি যে শিক্ষক এবং পিতামাতা তারা যখন তার সন্তানকে মারে বা একটা ধমক দেয়, এটা আসলে ভালোবাসা, অবশ্যই। তো ভাইয়া আপনার তো অনেক ভালো গুণ আছে, অনেক বৈশিষ্ট্য আছে, আমরা জানি। আপনার নিজের পছন্দের একটা গুণ আপনার নিজের সম্পর্কেই বলেন। আমার তো কোনো গুণ নাই, বেগুন। আচ্ছা, তারপরেও পছন্দের গুণ হচ্ছে, নিজের কোন বৈশিষ্ট্যটা মনে হয় যে আমি খুব খুশি আমার এই গুণটা আমার ভিতরে আছে? আমি বাথরুম সিঙ্গার। ওকে। সো গোসল করতে ঢুকলে গান গাই, এবং এটা আমার কিছু ক্লান্তি দূর করে, মানসিক ক্লান্তি কোনো থাকলে সেটা দূর করে, শারীরিক ক্লান্তি অনেক সময় দূর করে। এটা আমি গাই অনেক আগে থেকে, এখনো গাই। কোনো মানে শুধু নিজের আপন মনে, না কোনো প্রোগ্রামে বা কোনো কিছুতে গাও? না না, আচ্ছা, আপন মনে, একান্তই নিজের জন্য। আর গোসল করতে ঢুকলে তার অন্য কোনো কাজ নাই, তো মাথা থেকে সমস্ত চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে পানি ঝর্ণা ছাড়ি কিংবা মগ দিয়ে পানি দিই বা যাই করি করতে থাকি, এবং গোসল করতে থাকি, গান গাইতে থাকি। আচ্ছা, তো এবার আমরা আরেকটু সিরিয়াস প্রশ্নে আসি, এরপরে আরো একটা ইন্টারেস্টিং গেম আছে এই প্রোগ্রামের শেষের দিকে। তো ভাইয়া, একাডেমিক থেকেই অ্যাডমিশনের প্রবলেম কিভাবে সলভ করব সেই ব্যাপারে তো আপনি অলরেডি একটা ধারণা দিয়ে ফেলেছেন। তো আমাদের ইন জেনারেল স্টুডেন্টদের একটা প্রশ্ন থাকে যে স্যার, আপনি যখন বোর্ডে অঙ্ক করান আমি খুব ভালো বুঝি, কিন্তু আমি যখন খাতায় করতে যাই আমি আর বুঝি না, মাঝ রাস্তায় আটকে যাই, অথবা যে পথে যাওয়া দরকার আমি উল্টাপাল্টা পথে চলে যাই, উত্তর আর মেলে না। মানে সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্ক মেলে না। সোজা বসতে হবে। এইটার সলিউশন কি বলতে পারেন? প্রথম কথা হলো, এই সমস্যাটা কার নাই? তোমার ছিল কিনা বলো? অবশ্যই অবশ্যই ছিল, আমারও ছিল, আমার নিজেরও। কার নাই তারা একটু কমেন্ট করেন আপনারা, ঠিক আছে? এই সমস্যাটা সবার আছে, যে বুঝাই দিলে বুঝি কিন্তু করতে গেলে নিজে করতে পারি না। তার মানে ইউ ক্যান গেট এ হর্স টু দ্য ওয়াটার, বাট ইউ ক্যানট মেক ইট ড্রিঙ্ক। কোনো কিছু গিলায় দেওয়া যাবে না। কি করা যাবে? তাকে আমি
পানির কাছে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তো ব্রিটিশ এই প্রবাদ বলে গেছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি সুন্দর করে বলি প্রবাদটা, সেটা হচ্ছে, আচ্ছা আমি অসুস্থ হয়ে পড়লাম, আচ্ছা অসুস্থ হয়ে পড়লাম, তো তুমি আমার পাশে আছো, তুমি আমাকে কি বলবা, ভাইয়া যে এটা আপনার জন্য আপনাকে একটু পানি গরম করে দিই, আপনি একটু গড়গড়া করেন, গলাটা ক্লিয়ার লাগবে, এটা খান, আপনাকে ওইটা দেন, এটা একটু খান, এটা একটু খাওয়ার চেষ্টা করেন তো দেখি কিভাবে হয়। কি তুমি কি বলবা যে ভাইয়া মুখটা হাঁ করেন তো, আমি আপনার পেটের ভিতরে ঢুকাই দিই, পারবা? পারবা না, এটা সম্ভব না। তাহলে তুমি আমাকে যে কাজটা করতে পারবা যে তুমি আমার পানিটাকে গরম করে দিতে পারবা, লবণ দিয়ে দিতে পারবা, হয়তো অন্য একটু ফ্লেভার দিয়ে দিতে পারবা, একটু জুস মিক্স করে দিতে পারবা, এটা করে দিতে পারবা, দিন শেষে গিলতে হবে কিন্তু আমাকেই। তাহলে আমি যদি প্র্যাকটিস না করি বাসায়, টোটালি নাথিং, ইট ইজ টোটালি নাথিং, ইটস জিরো, ইটস জিরো। কারণ আমি প্র্যাকটিস না করলে আমার টিচার আমাকে যত ভালো বোঝাক, দেখে মনে হবে ও ফাইন, আরে ম্যাথমেটিক্স এত সোজা, আরে মনীষ স্যার তো বিশাল ব্যাপার স্যাপার, ম্যাথমেটিক্সকে তো একেবারে সহজ করে ফেলছে, ঠিক আছে, সাকিব স্যার তো বিশাল ব্যাপার স্যাপার, একেবারে আইসিটি তো একেবারে ডাল ভাত, এখন তো আইসিটি কোনো ব্যাপারই না, হ্যাঁ পরীক্ষায় যাবে, ঠিক আছে 1 or 1 লিখে আসবে 2, অথচ 2 নাই আইসিটির মধ্যে। আচ্ছা ঠিক আছে, 2টা 10 দিয়ে 2 লিখছে, হ্যাঁ তাও লিখছে, কিন্তু কি আমি বলছি না এই সমস্যাটাই হয়, সিনারিওটা হবে না, হবে। তার মানে সেলফ টিচিং ইজ দ্য বেস্ট টিচিং। সুশিক্ষিত মানে স্বশিক্ষিত, আর স্বশিক্ষিত হতে হলে অবশ্যই অন্যদের গাইডলাইন্স প্রয়োজন হয়, টিউশন প্রয়োজন হয়, হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু অবশ্যই আমার যেটা প্রজেকশন সেটা হলো তুমি তোমার গুরুর চেয়েও উন্নত হবে যখন তোমার বয়স তোমার গুরুর সমান হবে, সেটার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আমি এটা বিশ্বাস করি, কারণ সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল সবচেয়ে বড় দার্শনিকগুলোর ভিতরে সবচেয়ে বড় দার্শনিক হচ্ছে অ্যারিস্টটল। তারা সাকসেসফুল, সেই গুরু সাকসেসফুল যে তার ছাত্রকে তার চেয়ে বড় বানায় যেতে পারছে। অবশ্য ওই দিনই পারবে না। আমি যদি আমার ছাত্রকে আজকেই বলি যে না ঠিক আছে তোর বয়স হলো 18 বছর আর আমার বয়স হলো এত বছর, সো আমি এই 20 বছরের গ্যাপ নিয়ে আমি তোকে যদি এখন বলি, 20-25 বছরের গ্যাপ নিয়ে যে তোকে বলি যে না ঠিক আছে তোকে আজকেই আমার মতো জ্ঞানী হয়ে যেতে হবে, তো এরকম কোনো মেশিন নাই। কিন্তু সে আমার এই যে আসা অবধি আমাকে চিন্তা করতে হবে, কিংবা আমি যখন ওর লেভেলে ছিলাম সেটা চিন্তা করতে হবে যে ওই এজে সে আমার চেয়ে ভালো পারতেছে কিনা, তাহলে আমার ক্রেডিট আছে, আর না হলে আমার কোনো ক্রেডিট নেই। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পরীক্ষায় গেলে পারি না, এটার একমাত্র প্র্যাকটিস হচ্ছে একমাত্র কারণ হচ্ছে আমি প্র্যাকটিস করি না। মানে আমি নিজে করতে গেলে আটকে যাই, কিন্তু আমাকে বারবার চর্চা করে ব্যাপারটা আয়ত্তে আনতে হবে। এখন একটা ছোট জিনিস এখানে থাকে, সেটা হচ্ছে যে স্যার আপনি তো 5টা করে দিলেন, 6 নম্বরটা হোমওয়ার্ক দিয়েছেন, তো 6 নম্বরটা তো আমি বাসায় গিয়ে তো ওই 5টার মধ্যে, কিন্তু এটা তো করতে পারতেছি না। হ্যাঁ তুমি চেষ্টা কয়বার করছো সেটা তো দেখতে হবে। তুমি ওই চেষ্টা কয়বার করছো, কাটো ছিঁড়ো করো, চেষ্টা করো, বুঝো, থিওরি পড়ো, আবার দেখো স্যার কি বলছিল ওটা একটু খেয়াল করো। পারবা তো অবশ্যই, মানুষ তো পারে এইভাবেই। আমি তো শুরুতেই সবকিছু পারবো না, আমি তো জন্মের পরে হাঁটতেও পারতাম না, তুমি পারতা নাকি? আসলে আর এখন স্টুডেন্টদের ক্লাস নোট নেওয়ার প্রবণতাটা মনে হয় কমে যাচ্ছে দিন দিন। তো এই জিনিসটা আমার মনে হয় তাদের এই প্রবলেমগুলোকে আরো বাড়াচ্ছে। মানে যখন আমি টিচারের কথা শুনে আমি ক্লাস নোট নিব, তখন কিন্তু আমি যে 6 নাম্বার ম্যাথটা পারি নাই ওইটা সলভ করার কিছু ওয়ে অথবা কিছু ক্লু পাবো। হয়তো ক্লাস করে আসছি আমি 3-4 ঘন্টা আগে, রেশ রয়ে গেছে, কিন্তু 3-4 দিন পরে করতে গেলে কিন্তু ওই রেশ অনেকটাই নাই হয়ে গেছে। তো খাতার মধ্যে থাকলে অন্তত রেশটা আবার জাগ্রত হওয়ার সুযোগ থাকে। ডেফিনেটলি একবার লেখা কয়েকবার পড়ার সমান, 1 নাম্বার। তাহলে আমি লেকচার দেখছি, তোমার লেকচার, আমি মাঝে মাঝে মানে বিভিন্ন জিনিসের, বিভিন্ন টপিকের, বিভিন্ন টিচারের লেকচার দেখি, তোমার লেকচারও দেখেছি। সো লেকচার দেখি, আমি লেকচার দেখা এক জিনিস, আর লেকচারটা আমরা তো এখানে শুধু দেখছি বা শুনছি, তাই তো? আমি কিন্তু এটাকে তোলা, নোট ডাউন করা আরেক জিনিস। নোট ডাউন করতে গেলে কিন্তু অনেক কিছু প্রশ্ন আসবে, কারণ নোট ডাউন করতে গেলে আমি উপরের লাইনটার দিকে তাকাবো, উপরের লাইনটা এটা ছিল যেটা আমি তুমি বলেছো ঠিকই, কিন্তু আমি ওটা খেয়াল করিনি হয়তো ওখানে, লিখতে গেলে আমি দেখবো যে এরকম হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, তাই না, আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা পুরোটা সেভ থাকে। সেভ থাকে কেমন, যে আমি যখন পরবর্তীতে কোনোদিন খাতাটা খুলবো, যেদিনই খুলবো সেই খুললে আমার কাছে মনে হয় আরে এই জিনিসটা এই পর্যন্ত করে রাখছি, এটা কমপ্লিট করে নিই, বা এই জিনিসটা এরকম করে রাখছি, এটা তো এইভাবে করা যায়, বা এটা এইভাবে করে রাখছি, এটাকে এটার সঙ্গে এটা গুণ করে এটা হয়, তাই না? এটাই বলছিল ভাইয়া বা স্যার। ইম্পর্টেন্স তো অবশ্যই আছে। আমি লেখা বা নোট ডাউন না করলে ভালো কিছু সম্ভব না। এক্স্যাক্টলি। ইভেন আমি একটু অ্যাড করতে পারি, আমি যখন স্টুডেন্ট ছিলাম
তো এই প্রবলেম আমারও হতো ভাইয়া, যে আমি ম্যাথ করতাম, তারপরে স্যার করাইতেন, লিখতাম, আমার খাতা ছিল অনেকগুলা, নোট খাতা হয়ে গেছিল ম্যাথের। আমি লাস্টে একটা জায়গায় এসে দেখলাম, আমি মডেল টেস্ট দিতে গিয়ে কিছু কিছু ম্যাথে, কিছু কিছু সিলেক্টিভ অধ্যায়ে আমি ওই ম্যাথ করতে গেলে মাঝ রাস্তায় এসে আমি উল্টাপাল্টা করে ফেলছি, মানে আমি প্রমাণ পর্যন্ত যাইতে পারছি না, হয়তো গেলেও সেটা এক্স্যাক্ট হচ্ছে না, রেজাল্টটা হুবহু হচ্ছে না, আমি যতদূর যাচ্ছি তার থেকে হয়তো 4-5টা স্টেপ আগালেই উত্তরটা বের হতো, ওই 4-5টা স্টেপ আমি আগাতে পারছি না। রাইট। আমি কি করলাম, আমি বাসায় এসে প্রচন্ড হতাশায়, খুবই দুঃখে আমি তাড়াতাড়ি করে খুঁজতে শুরু করলাম আমার সেই পুরনো নোটগুলো। আমি একদম খাতা খুঁজে খুঁজে বের করে, এই অনেক খাতা জমে গেছে, স্বাভাবিক, একদম নোট খাতা বের করে আমি তারপর ধরে ধরে প্র্যাকটিস করা শুরু করলাম। ওই নোট খাতা, তারপর আমার নতুন আবার খাতা তৈরি হলো ওইটার প্র্যাকটিস খাতা হিসেবে, তো এই যে প্র্যাকটিস করা শুরু করলাম। তো এই নোট খাতাগুলো যদি আমার না থাকতো তখন কিন্তু আমি একটা বিশাল সমুদ্রে পড়ে যাইতাম। অনেক বড় ব্যাপার নোট খাতা, বিষয়টা কিন্তু এমনই। এটা একটা ব্যাংক তোমার জন্য। এক্স্যাক্টলি, নোট খাতা জিনিসটা আসলেই গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে মনে করতে পারে আমার কাছে তো গাইড আছে, কিন্তু কথা হলো গাইডে অনেক স্কিপ করা থাকে, অনেক লাইন স্কিপ করা থাকে, ক্যালকুলেশন স্কিপ করা থাকে, অনেক ডিটেইল থাকে না, হয়তো এই ভ্যালুটা আমি ইগনোর করছি, বা এই নেগেটিভ ভ্যালুটা নট অ্যাপ্লিকেবল। হোয়াই নট অ্যাপ্লিকেবল, এই হোয়াই এর উত্তর অনেক সময় থাকে না, যেটা টিচাররা আমাদের বুঝিয়ে দেন। সঠিক, এই হচ্ছে বিষয়। তো একটু বেশি বলে ফেললাম। না 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 না, ইটস অলরাইট, ইটস অলরাইট। আমি যা বলতে চাই যে তুমি তা বলেছো এবং এটা ঠিক, এটাই ঠিক, এটাই পড়তে হবে। এখন আমরা আমাদের ইন জেনারেল এই জেনারেশনের স্টুডেন্টের একটা কমন প্রবলেম আমি খেয়াল করছি, সেই জন্য আমি প্রশ্নটা এভাবে তৈরি করছি যে, প্রবলেম বললেই তো ভয় লাগে। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে, ভাইয়া আমি অনেকগুলা অনলাইন কোর্স কিনে রাখছি, আমি অনেক অনলাইন ভিডিও দেখি, অনেক কিছু করি, অনেক টিচারের অনেক জ্ঞান আমি নিয়ে রাখছি, কিন্তু আমি নিজে প্র্যাকটিস করার টাইম পাই না, কারণ আমি অলরেডি অফলাইনে সময় দেই, অনলাইনে বাসায় টিচার এসে পড়ায় সময় দেই, আমি কোর্স কিনে রাখছি কয়েকটা টিচারের, এতগুলা দেখতে যায় আমার আর ম্যাথ নিয়ে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য, বাসায় বসে প্র্যাকটিস করার সময় থাকে না। এখন আমার কি উপায়, অথবা আমার কি অবস্থা হইতে পারে? আচ্ছা, আমার প্রথম প্রশ্নটা সবার কাছে যে, আমি ঘোড়া চাবুক কিনলাম কিন্তু ঘোড়া কিনলাম না, তাহলে বিষয়টা কেমন হবে? এক্স্যাক্টলি, চাবুক কিনলাম, দামি একটা চাবুক কিনছি, কিন্তু ঘোড়াটা কিনলাম না, এই চাবুকের কোনো ফাংশন আছে না? তাহলে যদি না থাকে, ওরা হচ্ছে এই সমস্যাটাতে পড়ে। কেন পড়ে আমি বলি। ওরা কোর্স কিনছে, ওই যে একটা কথা বলে না, একটা প্রবাদ আছে না বাংলায়, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। বইয়ের মধ্যে সব আছে স্যার, তাহলে আপনি পড়তেছেন কেন? আপনার তো পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে এবং ভালো কিছু জানতে হবে, শিখতে হবে, তাই তো? এটাকে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা বইয়েই থাক, বই তো আছেই, বই তো আছেই, আর আপনার পড়ার তো দরকার নেই, যখন লাগবে তখন বই থেকে খুলে নেবেন। তা কিন্তু হবে না, তা কিন্তু কখনোই হয় না। হ্যাঁ, এটা কখনোই হয় না। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্টদের কমন সমস্যা, যে সমস্যাটা আমারও ছিল, আমাদের বাপদাদাদেরও ছিল। সো এই সমস্যা থেকে যে যে বের হতে পেরেছে সে হচ্ছে গেইনার, আর যে যে বের হতে পারেনি সে গেইনার না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, আমার পড়ার সময় থাকে না। কেন বাবা, তুমি কলেজ করছো, ঠিক আছে, কলেজে ফাংশনিং শেষ করে আসো, বাসায় এসে পড়তে বসো। আর এখন বিভিন্ন জায়গায় ইউটিউবে, অনলাইনে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ক্লাস পাওয়া যায়। সো তুমি একটা কোর্স কিনে রেখেছো, ঠিক আছে, ভালো কথা, তুমি কোর্স কিনে রেখেছো, সেই কোর্সটা দেখে কোর্সটা করো, সমস্যা হয় সেই কোর্সে ইন্টারাকশন দাও, কষ্ট করে তোমার পথ বেয়ে অত দূর যাওয়ার তো এখন আর প্রয়োজন পড়ছে না। তারপর তুমি যেতে চাইলে আমি তো বলবো না, কিন্তু যেতে গিয়ে যদি তোমার এই পরিস্থিতি সৃষ্টি হয় যে আমি ম্যাথে সময় দিতে পারি না, কিন্তু ম্যাথের 3টা কোর্স কিনা আছে, আর একটা কোচিংয়ে পড়া আছে, আর একটা টিচারের কাছে পড়া আছে, তাহলে তো ওইগুলো কি করবা? ওগুলো তো চাবুক, ওই চাবুক দিয়ে তো তোমার তো ঘোড়াই নাই, তুমি তো বাসায় পড়তেই পারতেছো না, তোমার লাভ কি? আলটিমেট রেজাল্ট তো হচ্ছে জিরো সাম গেম, কোনো লাভ হচ্ছে না এটাতে। আসলে তার চেয়ে ভালো যে আমি একটা কোর্স কিনলাম, 100% ইউটিলাইজ করলাম। আমি প্রতিদিন এই কোর্স ধরে ধরে, আমার প্রতিদিন এতগুলো লেকচার আছে, টোটাল সাপোজ 100টা লেকচার আছে, তো 100টা লেকচারের আমি প্রতিদিন আমার ধরে নিলাম যে আমার 365 দিন 1 বছর, আর পরের বছরের আমি অর্ধেক পাবো, সো তার হাফ পাবো। তো এইভাবে আমি যদি ধরে নিয়ে আমি টোটাল দিন হিসাব করে
ধরি এবং তার ভিতর থেকে 10% আমি রাখলাম হচ্ছে যে আমি অসুস্থ থাকবো, কোনো অনুষ্ঠান থাকবে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো। তো বাকি যে দিনগুলো আছে প্রতিদিন আমি যদি একটা করে লেকচার একটা লেকচারে এত পার্ট করে করতে পারি, বা এতদিনে যদি আমি একটা করে লেকচার স্যারের কমপ্লিট করতে পারি, তাহলে তো আমার হয়ে গেল। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম যে ঠিক আছে সরলরেখা, আচ্ছা ঠিক আছে সরলরেখার 10টা লেকচার আছে এই জায়গায়, সাপোজ 10টা, হ্যাঁ ধরে নিচ্ছি 10টা লেকচার আছে। তো আমাকে এক সিটিংয়ে 10টা লেকচার করতে হবে এমন না, কিন্তু আমি ধরে নিলাম যে সরলরেখার 10টা লেকচার আছে, তাহলে আমি যদি পার ডে 1/3 করে একটা লেকচারের করি, বা 3 দিনে একটা করে লেকচার আমি কমপ্লিট করি, তো আমি 30 দিন সুন্দর, তাহলে 30 দিন আমার সরলরেখা হয়ে গেল। ব্যাপারটা সেরকম। তো আমাকে কি করতে হবে, ওই প্রতিদিন অতটুকু কমপ্লিট করতে হবে, ওইটুকু স্যারের ওটা দেখতে হবে, নোট ডাউন করতে হবে, বুঝতে হবে, কোনো কোশ্চেন থাকলে নির্ধারিত জায়গায় কোশ্চেনটা করতে হবে। কেন সময় পাবে না, আমি কারণ বুঝি না। আসলে মানে এটা আমিও মনে করি যে আমি 10টা জায়গায় কোর্স কিনে রাখলাম, ওই 10 জনেরই একটু 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 করে করলাম, আলটিমেটলি কিন্তু ওইটুকুই থাকলো। বাট আমি একটা জায়গায় কিনলাম কিন্তু এটার 100% ইফেক্টিভ ভাবে শেষ করলাম, এক্স্যাক্টলি, আলটিমেটলি আমার তো সেকেন্ডটাই বেশি লাভ। ডেফিনেটলি। ওকে, তো ভাইয়া এই পর্যায়ে আমরা আপনার সাথে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। একদম মানে সেকেন্ডের মধ্যে তুড়ি দিয়ে উত্তর দিতে হবে, কোনো সেকেন্ড থট দেওয়া যাবে না, কোনো মাঝামাঝি উত্তর আমরা চাই না। আমরা একদম স্ট্রিক্ট ভাবে আমাদের প্রিয় গণিতের শিক্ষকের সাথে একটা র্যাপিড ফায়ার খেলতে যাচ্ছি। তো সবাই প্রস্তুত? ভাইয়া আপনি প্রস্তুত? ওকে। ম্যাথ নাকি ফিজিক্স? ম্যাথ। কবিতা নাকি উপন্যাস? উপন্যাস। চা নাকি কফি? ডেফিনেটলি চা। এইখানে আমার সাথে মিল আছে আর কি, ডেফিনেটলি চা। গ্রাম নাকি শহর? গ্রাম। স্কুল লাইফ নাকি ইউনিভার্সিটি লাইফ? ইউনিভার্সিটি লাইফ। বলিউড নাকি হলিউড? হলিউড। হলিউড। বলেছেন না ক্লিন্ট ইস্টউডের কথা? ইয়েস। ভাত নাকি রুটি? ভাত। মাছে ভাতে বাঙালি। বাঙালি। পিথাগোরাস নাকি আইনস্টাইন? আইনস্টাইন। পিথাগোরাসকে ছোট করব না। ওকে। ক্যালকুলাস নাকি কনিক্স? ডেফিনেটলি ক্যালকুলাস। ক্যালকুলাস, এক্স্যাক্টলি। আসলে ক্যালকুলাস জিনিসটা এত বেশি ছড়িয়ে আছে আমাদের চারপাশের লাইফে, ইভেন এই যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এর করে চলে গেলেও হয়তো আমরা ক্যালকুলাসকে খুঁজে পাবো। শুধু তাই ভাবে ভোল্টেজ, কারেন্ট। আমাদের হচ্ছে যে ক্যালকুলাস একটা টুল, এক্স্যাক্টলি, আর কনিক কিন্তু টুল না, কনিক একটা অবজেক্টিভ, মানে একটা স্টাডি ম্যাটার, মানে যেটাকে আমি স্টাডি করব যে এটা একটা বিষয়, এটা এইভাবে চলে বা এইভাবে থাকে বা এইভাবে হয়, এটা বিভিন্ন জায়গায় এইভাবে কাজে লাগে, এই শেপটা পাওয়া যায়, এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। আর ক্যালকুলাস হচ্ছে একটা টুল, ডিরেক্টলি একটা অপারেটিং টুল, লাইক স্ক্রুড্রাইভার, যেটা দিয়ে আসলে আমার কনিক্সের অনেক ফিচার ব্যাখ্যা করা যায়, আমার অর্থনীতির অনেক কিছু ব্যাখ্যা করা যায়। আমি 5টা সাবজেক্টকে গণিত বলি, এবং আসলে এই 5টা সাবজেক্ট পুরোপুরি গণিত। একটা গণিত নিজে গণিত, এ তো গণিত, এটা তো সবাই জানে। আচ্ছা, আর একটা গণিত হচ্ছে ফিজিক্স, এটা আসলে গণিত, আসলেই এটা কিন্তু অন্য কিছু না, গণিত। আরেকটা জিনিস আছে, এই তোমার প্রশ্ন করা শেষ হয়েছে তো নাকি? মানে ওই প্রশ্নটা শেষ হয়েছে, র্যাপিড ফায়ার শেষ হয়েছে। আচ্ছা, নাহলে আবার ডিস্টার্ব করলে পরে আবার সমস্যা। আচ্ছা, তো যাই হোক, আরেকটা হচ্ছে গণিত, পদার্থবিদ্যা, তারপর হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স। যদিও আমাদের দেশের অর্থনীতি যেভাবে পড়ানো হয়, এইটা দিয়ে একটা দেশের অর্থনীতি চলাটা খুব কষ্টকর। আবারও বলছি সবার প্রতি শ্রদ্ধা রেখে যে আপনারা অনেক জ্ঞানী গুণী জনেরা আছেন, অনেক সিনিয়রেরা আছেন, অনেক আমলা থাকতে পারেন, অনেকে কিছু থাকতে পারেন, কিন্তু আমি আমার সত্য বলবো, আল হাক্কু মুররুন ওয়া লাউ কানা দুররুন। পরের লাইনটা এবার যোগ করছি, লাউ কানা দুররুন মানে হচ্ছে এবং এর জন্য বেত্রাঘাত হতে পারে। দর্রা মানে দুররুন মানে হচ্ছে বেত্র, তাহলে বেত্রাঘাত হতে পারে। সত্য এতই তিতা, কিন্তু সত্য কখনো মিথ্যা হবে না। তো এই অর্থনীতি যেভাবে পড়ানো হয়, এটা অর্থনীতি এভাবে পড়ে না। অর্থনীতি হচ্ছে একটা সায়েন্স, এটা পদার্থবিদ্যা যেমন একটা সায়েন্স, ঠিক পদার্থবিদ্যার মতো। পদার্থবিদ্যা হচ্ছে বস্তু আর হচ্ছে শক্তি, পদার্থ এবং শক্তি, এই দুটার সংমিশ্রণে পদার্থবিদ্যা। আর অর্থনীতি হচ্ছে অর্থ সংক্রান্ত, একই বিদ্যা। পদার্থবিদ্যা যেমন একটা বিদ্যা, ওটাও একটা বিদ্যা। অ্যাকাউন্টিংটা এটাও গণিত, আর স্ট্যাটিস্টিক্স ফিজিক্সের মতোই আরেকটা জিনিস, পদার্থবিদ্যা আরেকটা জিনিস, এটা আরেকটা ওই ধরনের একটা বিদ্যা, যেটা হচ্ছে আমাদের পদার্থবিদ্যা। সো আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে এখানে
এই 5টা জিনিসকে আমি গণিত মনে হচ্ছে এটা গণিতেরই আলাদা শেপ। একদিক থেকে দেখলে একরকম দেখা যায়, আরেক দিক থেকে দেখলে আরেক রকম দেখা যায়। এটা গণিতই, এটা অন্য কিছু। গণিতেরই কয়েকটা ভিউ, রাইট, এক্স্যাক্টলি গণিতেরই আলাদা কয়েকটা ভিউ এবং বিভিন্ন সাইড থেকে দেখলে এই সাইডগুলো এরকম আসে। তো এই যে পড়াশোনা, এটা গণিতের অন্তর্ভুক্ত। আমি এই 5টা সাবজেক্ট আসলে গণিতের 5টা শাখা আমি আসলেই মানে কোর লেভেলে গণিতটাই আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাই আসলে আমরা মানে যতই আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর পাচ্ছি ততই আরো বেশি প্রশ্ন করতে ইচ্ছা করছে, কিন্তু অনুষ্ঠানের তো একটা লিমিটেশন আছে ডেফিনেটলি, যেহেতু এটা আমরা অসীম পর্যন্ত টানতে পারবো না। তো সবশেষে ভাইয়া, বিদেশে শৈশব কাটানো, দেশে এসে বাংলাদেশের স্টাডি সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে চলা, ফাইনালি বুয়েটে সিভিল ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সের মতো একটা পাওয়ারফুল সাবজেক্টে এমবিএ কমপ্লিট করা, দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করা, আপনার অনেক অনেক অর্জন, অনেক অনেক অভিজ্ঞতা। তো আপনার এত অভিজ্ঞতার আলোকে ছোট্ট করে আমাদের দেশের বর্তমান শিক্ষার্থীদের অবস্থা, অবশ্যই ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে আমাদের অবস্থান এবং এখান থেকে কি ডেভেলপ করা যেতে পারে, আমাদের গার্ডিয়ানদের জন্য যদি কিছু পরামর্শ দেওয়া যেত। নর্মালি আমরা তো শুধু স্টুডেন্টদের পরামর্শ দিয়েই যাই, তো আমরা একটু ভিন্নতা নিয়ে আসলাম যে আমাদের অভিভাবকদের জন্য যদি তাদের থট প্রসেসটা বা চিন্তার পার্সপেক্টিভটা একটু বাড়ানো যায়, যে কিভাবে তাদের সন্তানদের প্রতি কিভাবে কি চিন্তা করা যায় বা তাদের ডেভেলপমেন্টে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে যদি ছোট্ট করে সামারি টানতেন। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমত বলি, এইম ইন লাইফ রচনা বই থেকে তুলে দিতে হবে। আচ্ছা, আমার কথা শুনে অনেকেই রাগ হবে, অনেকেই আমাকে ভালোবাসবে না। এইম ইন লাইফ রচনা তুলে দিতে হবে এই জন্য যে, প্রথমত সাপোজ তোমার ছোট ভাইটাকে তুমি পড়াচ্ছ এবং তাকে তুমি এইম ইন লাইফ একটা রচনা তুমি লিখে দিছো বা বইয়ের মধ্যে লেখা আছে বা যাই হোক, সেখানে লেখা আছে সে একটা ডাক্তার হবে, সে একটা ইঞ্জিনিয়ার হবে, এসব লেখা আছে মুখস্থ। তো সে কিন্তু ওই মুখস্থ জিনিসটা সে নিজেকে না জেনেই সে কিন্তু ধরে নিচ্ছে যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমি বড় কিছু হয়ে যাবো। আচ্ছা, বড়দের তুমি লিখবা বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, তাই তো? আচ্ছা, তো এগুলো লিখবা। তো এটা দিন শেষে তাকে এই জিনিসটা শান্তি দিবে কিনা সে জানে না। তাহলে তুমি তাকে একটা জোর করে একটা জিনিস ধরাই দিছো যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হয়, হ্যাঁ, এটা হইতে হয়, সেটা হইতে হয়। এটা কোনো সে নিজেকে চিনতে শেখে নাই, তাতে এম ইন লাইফ তুমি ধরা দিছো। তাহলে একজন গার্ডিয়ান হিসেবে কোনো এম ইন লাইফ ধরা দেওয়াটা সম্পূর্ণ বোকামি আমি মনে করি। তাকে এই স্বাধীনতা দিতে হবে, তার এই মেধা বিকাশ করিয়ে দিতে হবে যে সে যেন একটা সময় গিয়ে বলতে পারে যে না, ঠিক আছে, আমার আসলে এটা হওয়া উচিত, আমার আসলে পাইলট হওয়া উচিত, আমার আসলে একজন ফুটবলার হওয়া উচিত, আমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, আমার ডাক্তার হওয়া উচিত। এটা সে চিন্তা করে, সে আমার সাহিত্যিক হওয়া উচিত, আমার বিজ্ঞানী হওয়া উচিত, আমি আসলে এই জিনিসটা বুঝি, আমি কবি হতে চাই। সো এটা সে বলুক না, তুমি তাকে জোর করে ঠেলে দিতে চাও কেন? আচ্ছা, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে, আমি বলি এটা খুব কঠিন একটা জিনিস, সেটা হলো কিছু হলেই, একটা রেজাল্ট হলেই, ভাই আপনার ছেলেটা জানি কী রেজাল্ট করছে, ভাবি আপনার ছেলেটা না, বিশেষ করে মহিলারা বেশি বলে আর কি, আমি কাউকে জেন্ডার ডিসক্রিমিনেশনে আমি নাই, কিন্তু ওনারা বেশি বলতে শুনেছি আর কি, সেই জন্য বলছি। সো ভাবি আপনার ছেলেটা না কলেজে ফার্স্ট ছিল, ওর ইন্টারমিডিয়েটের রেজাল্টটা কি? আচ্ছা, আপনি এমন একটা ভিউ নিয়ে জিজ্ঞেস করছেন যেন এই ইন্টারমিডিয়েটের রেজাল্টটা না হলে আপনার ছেলেটা মরে যাবে বা ওনার ছেলেটা মরে যাবে বা কিছু একটা হয়ে যাবে, জীবনটাই ব্যর্থ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা, রং পারসেপশন। এবং যিনি উত্তর দিচ্ছেন তিনিও আবার যদি রেজাল্টটা একটু খারাপ হয়ে থাকে, ভাবি আর বলেন না, সে এইটা হয়েছে, ওইটা হয়েছে, এটা কেন বাবা? আপনার এইটা বলতে হবে কেন? আপনি বোল্ডলি বলেন না, ওর রেজাল্টটা আশানুরূপ হয় না, আমরা একটু আশা বেশি করেছিলাম, এরকম রেজাল্ট একটা হয়েছে, এই আর কি। সো বোল্ডলি বলেন, সমস্যা কি হচ্ছে? আজকে খারাপ করা ইন্টারমিডিয়েট পরীক্ষা একটা ইভেন্ট, বুয়েটে চান্স পাওয়া একটা ইভেন্ট। সো এগুলো জীবনে প্রচুর এরকম হাজার হাজার ইভেন্ট আসবে, তাই না? সো আমি যদি বলি, আমেরিকার প্রেসিডেন্টরা কি সব এমআইটি গ্র্যাজুয়েট, অক্সফোর্ড গ্র্যাজুয়েট? হ্যাঁ, তো তার জীবনে ওই ইভেন্টটা এসছে, সে
এই ইভেন্টটাকে সাদরে গ্রহণ করেছে। কেউ MIT গ্র্যাজুয়েট হয়েছে, কেউ ভালো ফুটবলার হয়েছে, কেউ ভালো ক্রিকেটার হয়েছে, কেউ ভালো গায়ক হয়েছে। সো দেখি আপনি ছোটোবেলায় তাকে নির্ধারণ করে দিবেন এবং কম্প্যারিজনে রাখবেন সারা জীবন। সো আমি গার্ডিয়ানদেরকে একটু রিকোয়েস্ট করব, অনারেবল গার্ডিয়ানদেরকে একটু রিকোয়েস্ট করব, শিক্ষকদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা দুজন মানুষের ভিতরে কম্পেয়ার করবেন না, দুজন বাচ্চার ভিতরে কম্পেয়ার করবেন না, কখনো কম্পেয়ার করবেন না যে অমুক এটা পারে তুই কেন পারিস না, তুই কেন IBA থেকে গ্র্যাজুয়েশন করে তুই কেন চাকরি পাস না, আর অমুক তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে ও কেন এত টাকা ইনকাম করে। এই ধরনের কথাগুলো আপনারা একেবারে চাকরি লেভেলে যাওয়া পর্যন্ত বলে থাকে, আমি জানি না তোমার ফ্যামিলি কি অবস্থা, চাকরি লেভেলে যাওয়া পর্যন্ত বলে থাকে। আপনারা কেন এই জিনিসগুলো বলেন, এই কম্প্যারিজনগুলো বলেন, তাদেরকে কেন শক করেন, তাদেরকে ফ্লারিশ হতে দিচ্ছে না? মানে এই সোসাইটিটাই এরকম, আমি কাউকে পার্টিকুলারলি বলছি না, সোসাইটিটাই এরকম যে ঠিক আছে তুই পড়লি নটরডেম কলেজে, তোর রেজাল্ট এরকম কেন, আর ও পড়লো হচ্ছে অমুক কলেজে যেটা কোনো কলেজের মধ্যেই পড়ে না, তো চান্সই পায় নাই, তোর রেজাল্ট এরকম কেন, তোর পিছনে মাসে এত টাকা খরচ করি, ওর পিছনে ওর বাবা তো মাসে 2000 টাকাও খরচ করে না, তো ওর রেজাল্ট এত ভালো কেন, তোর রেজাল্ট। এগুলো কথা আমরা বলা বন্ধ করি। শুধু এগুলো বন্ধ করলে, এটা বন্ধ করতে গেলে আমাদের যে সাইকোলজিক্যাল পরিবর্তনটা আসবে, এই পরিবর্তনটা আমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে ফেলবে। আমাদের বাদবাকি মানে মানুষের মেধা ফ্লারিশ বা স্টুডেন্টদের ভালো অবস্থানে আসার যে একটা নতুন ওয়েটা তৈরি হবে এবং নতুন একটা প্র্যাকটিস তৈরি হবে, সত্যি সত্যি তৈরি হবে। এটা এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সময় দিয়ে আমাদেরকে এত মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য। তো ছোট্ট বন্ধুরা এবং আমাদের সিনিয়র যারা আছেন অভিভাবক, সবাইকে ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে আমরা এই ছোট্ট প্রোগ্রাম নিয়ে আমি ছিলাম মোহাম্মদ শাকিব রহমান এবং আমার সাথে ছিলেন আমাদের গণিতের অসাধারণ একজন শিক্ষক মোহাম্মদ মনির আল ইসলাম ভাইয়া। ভাইয়া ধন্যবাদ সবাইকে, আশা করি পরে কোনো একটা প্রোগ্রামে আবার আমরা ভাইয়াকে পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।